Dear viewers, welcome back to my channel English Grammar CS here. পরীক্ষা তো শেষ। আশা করি তোমরা অনেক স্বস্তি মুডে আছো। তো তোমাদের এই স্বস্তির মুডটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আজকে সিলেবাস নয়, সিলেবাসের বাইরে নতুন একটি আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আশা করি আজকের এই ক্লাসটি যদিও অনেকের সিলেবাসে নেই, কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। তাই শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আশা করি তারা সাবস্ক্রাইব করবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর যদি মনে হয় এই ক্লাসটি আরও অনেকের জন্য উপকারে আসতে পারে, আশা করি তাদের সঙ্গে শেয়ার করবে। সর্বোপরি ক্লাসটি কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে জানাবে। তো শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, সেই নতুন আইটেমটি হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ আমরা বাংলা ভাষাভাষীরা আমাদের মাতৃভাষা বাংলায় কোনো একটি বিষয়কে যতটা হৃদয়ঙ্গম করতে পারি, যতটা ভালোভাবে উপলব্ধি করতে পারি, ইংরেজিতে হয়তো ততটা পারি না, হয়তো নয়, এটাই সত্যি। আর অনেক সময় তাই আমাদের বাংলা ভাষাকেই অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষায় রূপান্তরিত করতে হয়, অর্থাৎ ট্রান্সলেট করতে হয়। আর এই ট্রান্সলেট শব্দটি বা ট্রান্সলেশন শব্দটি অনেকের কাছেই একটা ভীতিকর, আর ভীতিকর হবেই, খুব স্বাভাবিক। কারণ অনেকে, আমরা যারা আছি তারা অনেকে 10 বছর 12 বছর ধরে এই ট্রান্সলেশন পার্টটি পড়ে এসেছি, কিন্তু তোমরা যারা এখন পড়ালেখা করছো তারা তাদের সিলেবাসে এই ট্রান্সলেশন পার্টটি পাও না, যে কারণে প্র্যাকটিস না থাকার ফলে এই ট্রান্সলেশন আইটেমটি অনেকের জন্য দূর হয়ে পড়ে। তো আমি আশা করি আজকের আমার এই ক্লাসটি তোমাদের সেই ভয় বা সংকোচ দূর করতে অনেকখানি সহায়ক হবে। এখন ট্রান্সলেশন তো অনেক বিশাল একটি অধ্যায়। এখন শুরু করা যায় কোত্থেকে? তো আমাদের অতি পরিচিত একটি আইটেম, সেটি হচ্ছে কি টেন্স। আমরা প্রায়ই টেন্সের কথা বলে থাকি, যে জানে না কোনো টেন্স তার ইংরেজিতে নেই কোনো সেন্স। এখন আমরা এই টেন্সের উপরে যে ট্রান্সলেশনগুলো রয়েছে সেগুলোকে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি তা ধাপে ধাপে শিখতে থাকব। আশা করি ক্লাসগুলো তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসগুলো এনজয় করবে। তো শিক্ষার্থীবৃন্দ, টেন্সের কথাই যখন আসলাম তখন প্রথমেই বলে নিতে হয় যে টেন্সের যে ক্লাসিফিকেশন, টেন্সের যে ভাগটি রয়েছে, আমরা সেই ভাগটি সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যেটা বলছিলাম যে টেন্স শিখতে গেলে প্রথমেই আমাদের কি চলে আসে, যে টেন্সের ক্লাসিফিকেশন। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই জানো যে টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমত প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়ত পাস্ট টেন্স, তৃতীয়ত ফিউচার টেন্স। এবং এই প্রত্যেক প্রকার টেন্সের আবার 4টি করে ভাগ করা হয়েছে: সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট টেন্সের কথা যদি আসি, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম ইজ দ্য কেস উইথ ফিউচার, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যখন তোমাদের কোনো একটি বাংলা বাক্যকে ইংরেজি করতে বলা হবে, তখন প্রথমে আমাকে জেনে নিতে হবে এই বাক্যটির ক্রিয়াপদটি কোন টেন্সে রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট ইনডেফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস বা অন্য কোনো ক্লাস।
এটিকে চেনার জন্য খুব বেশি চিন্তার কোনো কারণ নেই, জাস্ট বাংলা ক্রিয়াটির গঠনটি চিনলেই যথেষ্ট। এখন যেমন ধরো, আমরা খুব কমন একটি ওয়ার্ড ব্যবহার করি, আমি ভাত খাই, কি ঠিক তো? তুমি ভাত খাও, সে ভাত খায়। আবার কিছু বাক্য যেমন ধরো, আমি লিখি, আমি লিখি, তুমি লেখো, সে লেখে। এই যে বাংলা বাক্যগুলো বললাম, লক্ষ্য করো, এই যে খাই, খায়, খাও, লিখি, লেখো, লিখে বা লিখেন, প্রত্যেকটি ক্রিয়ার সঙ্গে এখানে কিছু বাংলা প্রত্যয়, কমন কিছু বাংলা প্রত্যয় যুক্ত রয়েছে। যেমন কি, খাই ই প্রত্যয়, তাই না? খাও ও প্রত্যয়, খায় অ প্রত্যয়। একইভাবে দেখো, লিখি ই প্রত্যয়, লিখো ও প্রত্যয়, লিখে এ প্রত্যয়, অর্থাৎ অ, ও, এ, এন এই ধরনের প্রত্যয়গুলো যখন কোনো বাংলা ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, তখন আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এই ধরনের বাক্যগুলো বা এই ধরনের বাক্যে এই ধরনের ক্রিয়াযুক্ত যে বাক্যগুলো থাকবে, এই ক্রিয়াগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ধরে নিব। কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন কথা হলো, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি যখন ইংরেজিতে অনুবাদ করতে যাব, তখন বাক্যটির গঠন কী রকম হবে? হ্যাঁ, সেক্ষেত্রে গঠনটি হচ্ছে কি, সাবজেক্ট প্রথমত হলো সাবজেক্ট, প্লাস দ্বিতীয়ত হচ্ছে ভার্ব, প্লাস তৃতীয়ত হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট ভার্ব বাদে অন্য সব অংশকে বলা হচ্ছে এখানে এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে আরেকটি বিষয় থেকে যায় যে এই যে সাবজেক্ট, সব ধরনের সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের গঠন একই হবে কি না? না, সব ধরনের সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের গঠন এক হয় না। প্রথমত, ফার্স্ট পারসন, অর্থাৎ সাবজেক্টটি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই 6টি পারসনের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ 6টি নাম্বার, 3টি পারসন 6টি নাম্বারের মধ্যে কি বললাম? ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল। অর্থাৎ আই, উই, ইউ, দে, আই, উই, ইউ, দে, এগুলো হচ্ছে এই শব্দ সাবজেক্টের ক্ষেত্রে সাধারণত ভার্বের শুধুমাত্র বেস ফর্মটি, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়ে থাকে। তোমরা জানো ভার্বের ফর্ম 3টি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টি ফর্মের মধ্যে প্রথম ফর্মটি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্মটি কেবল থাকবে, এখানে ভার্বের আগে পিছে বা ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত হয় না, হবে না। আর ভেজালটা হচ্ছে কোথায়, যেটি বেশি জ্বালায়, সেটি হচ্ছে জাস্ট একটি মাত্র পারসন এবং নাম্বার, সেটি হচ্ছে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি বা যে কোনো একটি নাম, ইট, দিস, দ্যাট, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আইডেন্টিফাই করতে আমরা কেন যেন অনেক সময় হিমশিম খেয়ে যাই, যে কারণে আমরা ভার্বের সঠিক ফর্মটি লিখতে পারি না। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটি আবার বলছি, হি, শি, ইট, দিস, দ্যাট বা যে কোনো একটি নাম, এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক ধরনের সাবজেক্টকে প্লুরাল মনে হতে পারে, আসলে সিঙ্গুলার মনে হতে পারে, আবার প্লুরাল হয়। এগুলো নিয়ে আমার একটি ভিডিও দেয়া আছে, আশা করি ওখানে ভিডিওটি তোমরা দেখে নিলে এক্ষেত্রে অনেকটা তোমাদের কাজে লাগবে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি বললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গঠন করতে হলে আমরা কি করব? প্রথমত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন ব্যবহার করব।
এবং এটি হচ্ছে কি, এই যে অর্থ অনুযায়ী সেন্টেন্স যে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, তাই না? এই 5 প্রকার সেন্টেন্সের এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি গঠন। কিসের গঠন? অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রত্যেক প্রকার সেন্টেন্সের আবার দুটো করে ভাগ রয়েছে, কি? অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আমরা আপাতত ওই বিষয়ে যদি নাও যাই, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্যগুলো কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে পারি, আপাতত আজকের এই ক্লাসে আমরা সে নিয়ে আলোচনা করতে চাই। কেমন? যেমন তাহলে আমি আবার পিছনে একটু ব্যাক করছি। যেমন প্রথমে কি বলেছিলাম, আমি ভাত খাই। তো এখানে সাবজেক্টটি হচ্ছে কি? আই। তারপর খাওয়া, এটি হচ্ছে, এটার কি প্রতিশব্দ, ইংরেজি প্রতিশব্দ ইট, আই ইট। আর বাকি থাকলো কি? ভাত। এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্টও বলতে পারো। আই ইট রাইস, আই ইট রাইস। একইভাবে আমরা ভাত খাই, উই ইট রাইস, উই ইট রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস, তোমরা ভাত খাও, ইউ ইট রাইস। তারা ভাত খায়, দে ইট রাইস। অলরেডি আমি ফার্স্ট পারসন ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই তিনটি কি পার্সনের সাথে সাথে নাম্বার আমি আলোচনা করলাম। এখন আরেকটি থাকলো কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন সে ভাত খায়, সে ভাত খায়। তাহলে হি, এখানে এই কি হবে? ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। ইট, ই এ টি, ইট। এর সঙ্গে এখন এস যুক্ত করব নাকি ইএস যুক্ত করব, সেটাও তো একটু ক্লিয়ার করতে হয়, তাই না? যেমন ইএটি শেষের, এখানে এই ভার্বটি শেষের যে লেটারটি রয়েছে, সেই লেটারটিকে অবশ্যই একটি কনসোনেন্ট, যার আগে এখানে দুটো লেটার রয়েছে, সেই লেটারটি হচ্ছে কি? ই এ, অর্থাৎ দুটো ভয়েল। এক্ষেত্রে অবশ্যই আমার ভার্বটির সঙ্গে কেবল এস যুক্ত করতে হবে। আর কখন কখন ইএস যুক্ত করতে হয়, দ্যাটস দ্য রুলস অফ স্পেলিং, এটি আলাদা একটি বিষয়। অর্থাৎ এই কখন এস যুক্ত করবে, ইএস যুক্ত করবে, আইএস যুক্ত করবে, এটা নিয়ে প্রয়োজনে আমরা আরেকটি ক্লাস করতে পারবো। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমি ওই ডিটেলে এখন আসছি না। তাহলে আপাতত আমরা জানলাম কি, ইট ভার্বটির সঙ্গে এখানে কি? এস যুক্ত হয়েছে, হি ইটস রাইস। একইভাবে যদি হি এর জায়গায় তুমি শি বলো, শি ইটস রাইস। এখন শি, এখানে হি, শি, আর বললাম যে কোনো একটি নাম, যেমন ধরো রহিম ভাত খায়, তাহলে কি হচ্ছে? রহিম ইটস রাইস, রহিম ইটস রাইস। কিন্তু এখানে দেখো, যদি বলা হয় রহিম ও করিম ভাত খায়, তাহলে কি সিঙ্গুলার হলো? না, তখন কিন্তু এটা প্লুরাল হয়ে গেল। সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা যাবে না। কেবলমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে পারি। এটি সহজভাবে মনে রাখার আরেকটি কৌশল আমি বলে দিতে পারি, সেটি হচ্ছে যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন ভার্বটি প্লুরাল হয়। অর্থাৎ প্লুরাল বলতে আমি যেটা মিন করছি, ভার্বের সঙ্গে তখন এস বা ইএস যুক্ত করতে হবে। কিন্তু যদি সাবজেক্ট প্লুরাল হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না, অর্থাৎ ভার্বটি সিঙ্গুলার থাকবে। এভাবেও যদি কেউ মনে রাখি বা রাখতে চাই, রাখতে পারো। কি? যদি সাবজেক্টটি সিঙ্গুলার, তখন ভার্বটি প্লুরাল মানে এস ইএস যুক্ত করবে। আর যদি দেখা যায় সাবজেক্টটি প্লুরাল, সেক্ষেত্রে ভার্বটি হবে সিঙ্গুলার, অর্থাৎ এস বা ইএস যুক্ত করা যাবে না। তো এ ধরনের আরও কয়েকটি বাক্য আমরা প্র্যাকটিস করতে পারি। ধরো সে বিদ্যালয়ে যায়, তাহলে সে যায়, সাবজেক্ট এখানে কি? হি, আর যাওয়া গো। লক্ষ্য করো, গো, ও, তার আগে জি, কনসোনেন্ট, তাই না? তাহলে এক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে ইএস যুক্ত করতে হবে, জি ও ইএস। তাহলে হি গোজ স্কুলে, টু স্কুল, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। যদি এমন হয় সে প্রত্যহ স্কুলে যায়, প্রতিদিন স্কুলে যায়, বা সে নিয়মিত স্কুলে যায়, তাহলে কী হবে? হি গোজ টু স্কুল রেগুলারলি, বা হি গোজ টু স্কুল এভরিডে, হি গোজ টু স্কুল এভরিডে।
ওকে, আচ্ছা, এবার বলি ছেলেমেয়েরা বিকেলে মাঠে ক্রিকেট খেলে। ছেলেমেয়েরা বিকেলে মাঠে ক্রিকেট খেলে। খেলে, খেল যোগ এ, তাহলে অবশ্যই এটি কি প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেখানে সাবজেক্ট হচ্ছে ছেলেমেয়েরা। তাহলে কি হবে, সাবজেক্টটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য চিলড্রেন, বা শুধু চিলড্রেনও বলা যেতে পারে। তাহলে সাবজেক্টটি যেহেতু প্লুরাল হয়ে গেল, এখন ভার্বটি কি আছে, খেলে অর্থাৎ প্লে। এই প্লে ভার্বটি কি অবশ্যই সিঙ্গুলার থাকবে, অর্থাৎ এস বাই এ যুক্ত হবে না। তাহলে চিলড্রেন বা দ্য চিলড্রেন প্লে, কি খেলে, ক্রিকেট। কোথায়, ইন দ্য ফিল্ড। দ্য চিলড্রেন প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। আচ্ছা, এবার আমরা আরেকটি বাক্য চিন্তা করি। ধরো আমাদের কৃষকেরা অনেক ফসল ফলায়। আমাদের কৃষকেরা অনেক ফসল ফলায়। তাহলে আমাদের কৃষকেরা, আওয়ার ফার্মার্স, আওয়ার ফার্মার্স। ফলানো, এখানে গ্রো, আবাদ করা বা ফলানো। তাহলে গ্রো হবে নাকি গ্রোজ হবে, অবশ্যই গ্রো, কারণ ফার্মার্স এখানে প্লুরাল হয়ে আসছে। তাহলে এখানে গ্রো এর সঙ্গে এস বাই এস যুক্ত করা যাবে না। তাহলে আওয়ার ফার্মার্স গ্রো আ লট অফ ক্রপস। আওয়ার ফার্মার্স গ্রো আ লট অফ ক্রপস। আচ্ছা, এবার একটু অন্যদিকে আসি। যেমন ধরো পৃথিবীর অধিকাংশ লোক, পৃথিবীর অধিকাংশ লোক ইংরেজি বলে। পৃথিবীর অধিকাংশ লোক ইংরেজি বলে। তাহলে এখানে সাবজেক্টটি কি, পৃথিবীর অধিকাংশ লোক, মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, অথবা মোস্ট অফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, এটাও বলা যেতে পারে, মোস্ট অফ দ্য পিপল ওভার দ্য ওয়ার্ল্ড বলে। এখন স্পিক নাকি স্পিক্স, কি লোক, পৃথিবীর অধিকাংশ লোক, মোস্ট অফ দ্য পিপল, অবশ্যই এটি কি প্লুরাল, কাজেই এখানে স্পিক্স হবে না, অর্থাৎ ভাবটি সিঙ্গুলার থাকবে। মোস্ট অফ দ্য পিপল স্পিক ইংলিশ ওভার দ্য ওয়ার্ল্ড, এটিও করা যেতে পারে, অথবা মোস্ট অফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড স্পিক ইংলিশ, মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড স্পিক ইংলিশ। কি শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে তো? আচ্ছা, এবার আমরা আরেকটি সেন্টেন্সে আসি। ধরো এমন অনেক সাবজেক্ট থাকে যে সাবজেক্টগুলো আসলে দেখতে অনেক সময় কি সিঙ্গুলার মনে হতে পারে, কিন্তু ক্ষেত্র বিশেষে অর্থাৎ প্রায়োগিক ক্ষেত্রে আমরা সেগুলো কি প্লুরাল হিসেবে করে থাকি। যেমন ধরো গরিবেরা, গরিবেরা দিন আনে দিন খায়। গরিবেরা দিন আনে দিন খায়। আমরা বাংলায় গরিবেরা এটাকে প্লুরাল হিসেবে চিহ্নিত করেছি, বাট যখন ইংরেজি করতে যাব তখন এটি কি হচ্ছে, দ্য পুয়ার, দ্য পুয়ার। তো পুয়ার শব্দটিকে অ্যাজেক্টিভ, এই যে দ্য প্লাস অ্যাজেক্টিভ, দ্য প্লাস অ্যাজেক্টিভ অলওয়েজ প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে এরপরে যে ভার্বটি হবে সেই ভার্বটির সঙ্গে অবশ্যই এস বাই এস যুক্ত হবে না, অবশ্যই যুক্ত হবে না। তাহলে দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। কি ঠিক আছে তো? আচ্ছা, আরেকটি সেন্টেন্স ধরো গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। গরু বা ঘাস খেয়ে বাঁচে, গরু ঘাস খেয়ে বাঁচে বা গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। তাহলে এখানে কি হচ্ছে, দ্য কাউ। আচ্ছা, এখন কথা হচ্ছে দ্য কাউ, এই যে কাউ শব্দটি কি এখানে অবশ্যই সিঙ্গুলার, যদিও এখানে সকল গরু মানে জাতি, গরু জাতটাকে বোঝাচ্ছে, জাতি অর্থে আসছে, বাট কাউ শব্দটি কি এখানে সিঙ্গুলার। তাহলে ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত করতে হবে। তাহলে বাঁচে বা জীবন ধারণ করে, এটি কি লিভ অন, দ্য কাউ লিভস অন গ্রাস, দ্য কাউ লিভস অন গ্রাস। ওকে, এবার ধরো আমাদের দেশ প্রচুর পরিমাণে চা রপ্তানি করে। আমাদের দেশ প্রচুর পরিমাণে চা রপ্তানি করে। আমাদের দেশ, আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি। আমাদের দেশ কয়টা, অবশ্যই একটা। তাছাড়া কান্ট্রি শব্দটি কি সিঙ্গুলার, তাহলে কি হচ্ছে আওয়ার কান্ট্রি রপ্তানি করে। কি এই ইম্পোর্ট আর এক্সপোর্ট অনেকে কিন্তু ঝামেলা করো, এখানে কি এক্সপোর্ট।
এখন এক্সপোর্টের সঙ্গে তোমরা এস বা ইয়ে যুক্ত করবে কিনা। তো আওয়ার কান্ট্রি মানে কি একটি দেশ, সিঙ্গুলার, তাহলে অবশ্যই এখানে কি এস যুক্ত করতে হচ্ছে। আওয়ার কান্ট্রি এক্সপোর্টস, আওয়ার কান্ট্রি এক্সপোর্টস আ লট অফ টি, আওয়ার কান্ট্রি এক্সপোর্টস আ লট অফ টি। কি আচ্ছা, এবার ধরো প্রত্যেকেই সম্পদের জন্য লালায়িত, প্রত্যেকেই সম্পদের জন্য লালায়িত। এই প্রত্যেকেই তাহলে কি এভরিবডি বা এভরি ওয়ান, এভরিবডি, এভরি ওয়ান, নো বডি, নো ওয়ান, এনিবডি, এনি ওয়ান, সামওয়ান, সামবডি। এইসব সাবজেক্টের পরে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ এই সাবজেক্টগুলো সিঙ্গুলার। কিন্তু কেন যেন তোমরা অনেকে এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে মানে ভার্ব গোলমেলে করে ফেলো। তো সেক্ষেত্রে কিন্তু আসলে এই ইনডেফিনিট প্রোনাউন যুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর উপরেও আমার আলাদা একটি ক্লাস আছে, আশা করি তোমরা ক্লাসটা দেখে নেবে, তাহলে অনেকটা হেল্পফুল হবে। তাহলে প্রত্যেকেই সম্পদের জন্য লালায়িত, এভরিবডি বা এভরি ওয়ান, এভরিবডি বা এভরি ওয়ান কি এই লালায়িত সম্পদের জন্য ছোটাছুটি করে, এটাকে হ্যাঙ্কার আফটার, এদিকে হচ্ছে হ্যাঙ্কার আফটার। তাহলে হ্যাঙ্কার হবে নাকি হ্যাঙ্কার্স হবে? অবশ্যই হ্যাঙ্কার্স, কারণ এভরি ওয়ান বা এভরিবডি এরা কি সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, যদিও শুনতে প্লুরাল মনে হচ্ছে, তো এভরিটা কি অনেকগুলোর মধ্যে আলাদা আলাদা এক একটা করে বোঝায়, এই জন্য এটি সিঙ্গুলার হতে হবে। এভরিবডি, দেখো এভরিবডি যদি এটা প্লুরাল হতো তাহলে কি হতো এভরিবডিজ, তাই না? কিন্তু তা কিন্তু না, এভরি, যেমন আরেকটা শব্দ বলি এভরিডে, তোমরা কি এভরিডেজ বলো? তা কিন্তু বলো না, এভরি ডে। তাহলে এই যে ডে বা বডি, ওয়ান, এগুলো অবশ্যই সিঙ্গুলার। তাহলে এভরিবডি হ্যাঙ্কার্স আফটার মানি বা এভরিবডি হ্যাঙ্কার্স আফটার ওয়েলথ, এভরিবডি হ্যাঙ্কার্স আফটার ওয়েলথ। এবার ধরো একটু নেগেটিভের দিকে যাই, যেমন ধরো কেউ মৃত্যুকে এড়িয়ে চলতে পারে না বা কেউ মৃত্যুকে এড়াতে পারে না। এই যে কেউ না, এটার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? নো বডি বা নো ওয়ান, নো বডি, নো ওয়ান, নো ম্যান। তো এই যে এটা নো বডি, নো ওয়ান, নো ম্যান, এগুলো অবশ্যই কি সিঙ্গুলার সাবজেক্ট। যদি এখানে প্লুরাল হতো তাহলে নো বডিজ হতো, তাই না? কিন্তু এখানে নো বডি, নো ওয়ান বা নো ম্যান। অ্যাভয়েডস কি সিঙ্গুলার, এই জন্য ভাবটির সঙ্গে এসে আসলো অ্যাভয়েডস ডেথ, নো বডি অ্যাভয়েডস ডেথ। এখানে এটি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করলাম। যদি এভাবে আসতো এড়াতে পারে না, ঠিক আছে, সেক্ষেত্রে হতো নো বডি ক্যান অ্যাভয়েড ডেথ, নো ওয়ান ক্যান অ্যাভয়েড ডেথ। আচ্ছা, এবার ধরো ধূমপান, ধূমপান স্বাস্থ্যহানি ঘটায়, ধূমপান স্বাস্থ্যহানি ঘটায়। সেক্ষেত্রে কী হবে? এখানে ধূমপান সাবজেক্টটি হচ্ছে ধূমপান, স্মোক, এটি জিরান্ট হয়ে কী হলো স্মোকিং, স্মোকিং স্বাস্থ্যহানি ঘটায় অর্থাৎ স্বাস্থ্যের ক্ষতি করে। কজেস হার্ম টু বডি, কজেস হার্ম টু হেলথ, কজেস হার্ম টু বডি বা কজেস হার্ম টু হেলথ, ঠিক আছে? ধূমপান স্বাস্থ্যহানি ঘটায়। তো এভাবে শিক্ষার্থীবৃন্দ আমরা অনেক সেন্টেন্স, মানে এই 2-4টা 8-10টা সেন্টেন্স যদি আমরা সঠিকভাবে বাংলা থেকে ইংরেজি করতে শিখি, এ ধরনের হাজার হাজার বাক্য, মিলিয়ন মিলিয়ন বাক্যকে আমরা বাংলা থেকে খুব সহজে ইংরেজি করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর যদি তা হয়ে থাকে একটা লাইক দেবে। আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ক্লাসটি কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমাকে উৎসাহিত করবে, আরও নতুন নতুন ক্লাস পাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সেই আশায় সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।